রিপ্রেজেন্টেশন, এই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন মোতাবেক দিয়ে দিতে হবে। 18 সাল থেকে আজ পর্যন্ত যে দুর্গাপূজায় অনুদান দিয়েছে তাতেও 2000 কোটি টাকা টোটাল খরচা হয়েছে, আমরা হিসাব করেছি। তাহলে 8000 আর 2000 10,000 কোটি টাকা সরকার বিল হচ্ছে এক প্রকার, আর আমাদের ডিএটা দিচ্ছে। এই মলয় বাবুদেরই দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে বলে বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা প্রভিশন রেখেছে। আর মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে রোপা রুল 2019-এ এর কোনো প্রকার প্রভিশনই থাকে। দেখুন, এই মলয়দা আছে, মলয়দারা কেন মামলা করতে এলো? এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মামলা করতে হবে এই কারণেই যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা রোপা রুল 2009-এ লেখা থাকা সত্ত্বেও সরকার এআইসিপিআই অনুযায়ী ডিএ দিচ্ছে না। বছরে দুবার করে আগে দেওয়া হতো, দুবার করে এনহান্স করা হতো বেতন, কারণ দুবার করে ডিএ দেওয়া হতো, ফলে দুবার এনহান্স হতো। আর তাছাড়া এমনি ধরেন অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা, সেটা তো ছিলই বছরে। তারপরে তারা মামলা কলকাতা হাইকোর্টে এলো, তখন থেকে আজকে প্রায় এই মামলায় 2017 ধরুন, 17 সাল থেকে আমি আছি এই মামলায়, আজকে 2025 সাল, তার মানে হচ্ছে 8 বছর আমি এই মলয়দা আমার মক্কেল হিসেবে আছেন এবং সেই এতদিন ধরে মামলা করছি। দেখুন, মামলা করতে করতে যে কথা বারবার বলেছেন, এবার সুপ্রিম কোর্টের রায়েও সে কথা উল্লেখ আছে। যখন ট্রাইব্যুনালের সামনে মামলা করতে গেছি, এই মলয়দারা নিয়ে গেছেন, একই কথা, টাকা নেই। হাইকোর্টে এসে একই কথা, টাকা নেই। আর 5টা আইনি যুক্তির, এবং এই টাকা নেই এইটাকে কনসিডার করেই ট্রাইব্যুনালও রায় দিয়েছে, হাইকোর্টও রায় দিয়েছে। এবং সেটা সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ, সেখানে কিন্তু লেখা আছে যে টাকা নেই এটা কনসিডার করেই ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট রায় দিয়েছে। তাই 25% এরিয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছেন 6 সপ্তাহের মধ্যে। দিলেন না, একটি অ্যাপ্লিকেশন করলেন। অ্যাপ্লিকেশন করে তাদের বক্তব্য মূলত যেটা, সেটা হচ্ছে 3টে হেডে বেতন, পেনশন এবং যে পরিমাণ ঋণ করেছে সেই ঋণের যে ইন্টারেস্ট সেটা দিতে তার থেকে বেশি টাকা ব্যয় হয়ে যায়। অর্থাৎ 100 টাকা আয় হলে 130 টাকা ব্যয় হয়ে যায় এই 3টে হেডে। এবার তার বাইরে আছে কি, স্কুলগুলো ডেভেলপমেন্ট, বিভিন্ন অফিস সেগুলো পরিচালনা, বিভিন্ন যে ধরুন এই লোকাল অথরিটিস, যেমন ধরুন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সেগুলোতে বিশাল খরচা। তো এইগুলো পরিচালনা করতে পারছেন না, তার কারণ তাদের আয়ের থেকে ব্যয় বেশি। আচ্ছা, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাওয়ার পরেও কি করে এই যে বুথ পিছু 10 লক্ষ পুজোর অনুদান আগে ছিল যত, তার থেকে বাড়িয়ে আজকের নিউজ পেপারে দিয়েছে, এই দেখুন 1.10 লক্ষ আজকের নিউজ পেপারের খবর। তাহলে এই পরিমাণ টাকা বাড়ানো হচ্ছে এবং এত টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী, মানে আমি শুধু জাস্ট আমি কোট করছি মুখ্যমন্ত্রীকে, কারণ এখানেই লেখা আছে, আগের বার 85,000 করে দিয়েছিলাম, এবার 90 করি, শোরগোল পড়লো। মুখ্যমন্ত্রী বলেন, আচ্ছা দেখি কারা কি চাই, 90, 95, 1। একটু থেমে মুখ্যমন্ত্রী এরপরে ঘোষণা করেন, আচ্ছা 1,10,000। খুশি তো? কি মহারানীর রাজত্ব চলছে? মানে মহারানী বসেছেন কি, মহারানী খুশ হওয়া, 85, 90, 95, কি দর কষাকষি চলছে জনগণের করের টাকা। সেই টাকা আপনাকে আইনসঙ্গত ভাবে খরচা করতে হবে, এটা আপনার নিজস্ব আয় করা অর্থ নয়। জনগণের করের টাকা জনগণের স্বার্থে ব্যবহার করতে হবে। দেখুন, পুজো ধর্মপ্রাণ হিন্দুরা এই যখন সরকারি অনুদান পেত না তখনও করতো, সেই পুজোতে কি তাদের ফিলিং কম ছিল? তাহলে আজকে কেন পুজোকে অনুদান দিতে হবে? আজকে কেন এই পরিমাণ টাকা খরচা করতে, ফালতু খরচা করতে হবে? দেখুন, ইমাম ভাতারও কোনো প্রয়োজন নেই, পুজোর অনুদানেরও কোনো প্রয়োজন নেই, কারণ ইমামদের টাকা ধর্মপ্রাণ মুসলিমরা তারা নামাজ পড়ানোর জন্য, নামাজ পড়ার জন্য, নামাজ পড়িয়ে দেওয়ার জন্য ইমামদের টাকা দিতে পারবেন, ইমামদের ওই খাওয়াতে পারবেন। ধর্মপ্রাণ হিন্দুরা পুজো নিজেরা করতে পারবেন, তারা প্যান্ডেলও তৈরি করতে পারবেন, তারা ঠাকুরও আনতে পারবেন, ফলে সেখানে সরকারের ঢোকা একদম উচিত নয়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংজ্ঞা কি? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি, এই কনসেপ্টটা কি? রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হবে না। এক্ষেত্রে কি হচ্ছে, ধর্ম নির্ণায়ক শক্তি হয়ে যাচ্ছে। এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে আপনি
কখনো পুজোয় অনুদান দিচ্ছেন। রাষ্ট্রের সম্পদ এইভাবে ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা যায়? আমি যদি উল্টো যুক্তি দিই, ধরুন ইমাম ভাতা দেওয়ার ক্ষেত্রে, বা ধরুন এই পুজোর অনুদান দেওয়ার ক্ষেত্রে, বা ধরুন অন্যান্য কাজ করার ক্ষেত্রে যেভাবে করছেন, যেভাবে মানে সমাজটাকে, বিশেষ করে সাধারণ জনগণের করের টাকা, জনগণের করের টাকায় হাসপাতাল হবে, স্কুল হবে, কলেজ হবে, পেনশনারদের উপযুক্ত ডিয়ারনেস রিলিফ হবে, কর্মচারীদের উপযুক্ত ডিএ হবে আইনসঙ্গত ভাবে। এই এই টাকায়, জনগণের করের টাকায় রাস্তা তৈরি হবে, লাইট দেওয়া হবে, জল পাবেন, জল, বিদ্যুৎ, স্কুল, কলেজ, হাসপাতাল, এগুলো তৈরি হবে করের টাকায়। আপনি একদিকে বলছেন আমার টাকা নেই, তাই কর্মচারীদের দিয়ে দিতে পারছি না, পেনশনারদের ডিয়ারনেস রিলিফ দিতে পারছি না। আমাকে ফোন করেছে, এই মলয়দাকে জিজ্ঞাসা করুন যে প্রতিদিন মলয়দার ফোন দেখান আর আমার ফোন দেখাচ্ছে। মলয়দা প্রতিদিন এসে দেখায়, কি দেখায় যে দেখুন পেনশনাররা কিভাবে ফোন করছে আমাকে। এই মলয়দাকে জিজ্ঞাসা করুন যে 16,000 টাকা পেনশন পাই, তিনি লিখেছেন, আমি স্ক্রিনশটও দেখিয়ে দিতে পারি, যে 16,000 টাকা পেনশন পান তিনি, বেশিরভাগ টাকাটাই তার চলে যায় ওষুধের খরচাতে, মানে স্বামী স্ত্রী সংসার পরিচালনা করার জন্য উপযুক্ত পয়সা নেই। যেটুকু টাকা জমা আছে সেটুকু প্রতি মাসে ভেঙে 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 সংসার পরিচালনা করছে, ফলে টাকার পরিমাণটা তো কমছে আস্তে আস্তে। সে তিনি বলছেন, মানে এই কষ্ট নিয়ে বলছেন একজন পেনশনার, যে বেশি দিন বাঁচলে আমার তো সংসার চালানোর টাকা থাকবে না। এখন ভগবানের কাছে চাইছি কবে ভগবান তুলে দেবে। একজন মানুষকে এইভাবে ভাবতে হচ্ছে যে আমি যদি বেশি দিন বাঁচি তাহলে আমার যে গচ্ছিত টাকা, এই গচ্ছিত টাকার অংশ থেকে তো প্রতি মাসে আসছে, ফলে সেটা কমছে, ফান্ড সাইজ কমছে। মানে এই অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে একজন পেনশনারকে মমতা বন্দ্যোপাধ্যায়, দিয়ে বলছেন কত আগের বার 85,000 করে দিয়েছিলাম, এবার 90 করি, তারপরে 95, দর তোলাচ্ছেন। কি এই মুখ্যমন্ত্রী এটা অ্যাপ্রোচ? দুর্ভাগ্য। আগামী 4 তারিখ মামলা আছে, এই সমস্ত কিছু, এই যে এই টাকা নিয়ে যা যা করছেন, এটা করে বেসিক্যালি আপনি রাজ্যের মানুষকে অপমান করছেন, আপনার নিজের কর্মচারীদের অপমান করছেন, এই রাজ্যের পেনশনার ভোগী, যারা পেনশনার, পেনশন ভোগ করেন, তাদের অপমান করছেন। দয়া করে করবেন না। স্যার একেবারে আপনি তো ডিএর মূল মামলাকারী, আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত এই রাজ্যে। এদিকে অন্যান্য ক্লাব তাদের অনুদান দেওয়া হচ্ছে, কি বলবেন, নিজের অধিকার ফিরে পেতে আর কত লড়াই করতে হবে? দেখুন, 2015 সাল থেকে এই সরকার ক্লাবগুলোকে 5 লক্ষ টাকা করে দিয়েছে। এই কথাটা আজকে উঠে আসছে না। প্রথমে 3 লক্ষ টাকা, পরবর্তীকালে 2 বছর ধরে 1 লক্ষ 1 লক্ষ করে 5 লক্ষ টাকা দিয়েছে। এবং 2018 সাল থেকে আজ পর্যন্ত, যে গতকাল অ্যানাউন্স করলো, 18 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতিটি দুর্গাপুজো কমিটিকে প্রথমে 10,000 থেকে আরম্ভ করেছিল, 10-এর পরে চলে গেল 25, 25-এর পরে চলে গেল 50, 50টা 2 বছর, মানে পরের বছরও 50 দিয়েছিল, 50-এর পরে 70, 70-এর পরে 85, 85-এর পরে একদম 1 লাখ টাকা। এটা কি খোলামকুচিস? আমার আপনাদের টাকা, সরকারি টাকা, এইভাবে এটা তো সম্পূর্ণভাবে নয় ছয়। এইভাবে যদি সরকারি কর্মচারীদের ডিএ না দিয়ে, এবং সব থেকে আমাদের যে অভিযোগটা, আমাদের যে 4 তারিখে ডিএ মামলা আছে, সেই মামলায় তো আমরা পিকারবাবুর সঙ্গে আজকেও আমরা কথা বলে এসেছি। পিকারবাবু আজকে চলে যাচ্ছেন দিল্লিতে, আগামী রবিবার আমরা যাচ্ছি, এবং রবিবার আমরা মিট করব এবং বিকাশবাবুর সঙ্গে আলোচনা করব। দুটো বিষয়ে করব, যে রাজ্য সরকার যে 25% দিয়ে দিতে 10,000 কোটি টাকা খরচ হবে, এবং সেটা মান্যতা দিয়েছিল। সরকারি আইনজীবী 50%তে বললো যে মাজা ভেঙে যাবে, তারপরে 25% বললো 10,000 কোটি। তাহলে 8,000 কোটি, এই যে পাড়ায় পাড়ায় কি সমাধান নাকি? তাতে আমাদের পাড়ায় আমাদের সমাধান, তাতে 8,000 কোটি টাকা। এবং 18 সাল থেকে আমাদের মামলাটা 16 সাল থেকে, মানে আমরা দর্জ করেছি, এবং 2016 সালে একটা হিয়ারিং হয়েছিল, সেটা মেনশন হিয়ারিং, এবং ফার্স্ট হিয়ারিংটা হয়, মূল হিয়ারিংটা হয় 17 সালের ফেব্রুয়ারি মাসে। সেখান থেকে আজ পর্যন্ত আমরা যতবারই মামলা করি, কেবলই টাকা নেই টাকা নেই, এজি গিয়ে এই কথা বলতো। কিন্তু ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট
কেউ তার মান্যতা দেয়নি, টাকা নেইটা মান্যতা দেয়নি। কারণ বিচারকরা তো দেখছে টাকা নেই, কিভাবে টাকা নয় ছয় করছে। অর্থাৎ এই যে 8,000 কোটি টাকা এবং 18 সাল থেকে আজ পর্যন্ত যে দুর্গাপূজায় অনুদান দিয়েছে তাতেও 2,000 কোটি টাকা টোটাল খরচা হয়েছে, আমরা হিসাব করেছি। তাহলে 8,000 আর 2,000 10,000 কোটি টাকা সরকার বিল হচ্ছে এক প্রকার, আর আমাদের ডিএটা দিচ্ছে না। কতটা মানে সব থেকে যেটা হচ্ছে দুঃখজনক আমাদের কাছে, যারা অবসর নিয়েছে তিনি মাছের বাজারের মতো নিলাম ডাকছে, গতবার 85 দিয়েছি, এবার 90 দিই, 95 দিই, 1 লাখ দিই, 1,10,000। আর এই যে অবসরপ্রাপ্ত কর্মচারীগুলো আশায় বুক বেঁধেছিল, কারণ সর্বোচ্চ আদালত মানে আমরা গণতন্ত্র যে নির্দেশ দিয়েছে সেটা একটা রাজ্য সরকার মানবে, সেটাই স্বাভাবিক। এবং তারা হাত গুটিয়ে বসে আছে একদম লাস্ট ডেটে একটা এমএ ফাইল করে, তবুও সেটা মেনশন করেনি, উঠাবার চেষ্টা করেনি। আমরা এই জায়গাটায় বলবো যে এই যে সরকারি কর্মচারীদের দিয়ে টাকা না দিয়ে 10,000 কোটি টাকা সে দান ধ্যান করছে, আমাদের টাকা নিয়ে খেলা মেলা, এগুলো কি চলছে নাকি? অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন, যারা সেই পঞ্চম বেতন কমিশনের মামলা, তার আগে চতুর্থ বেতন কমিশনের মামলা, চতুর্থ বেতন কমিশনেও যারা পেনশন পাচ্ছে তারাও কিন্তু এই ডিএটা পাবে, কিন্তু তাদের বেসিকটা তো খুব কম, পেনশন বেসিকটা। তাদের যে পেনশন বেসিক 10, 12, 8-এর মধ্যেও আছে। তাহলে তারা মানে একদম শেষ জীবনে এতদিন সরকারকে পরিষেবা দিল, সেই সরকার তাদের গ্রাসটাকে কেড়ে নিচ্ছে। ওনার ক্ষমতা থেকে যখন চলে যাবে না, ওনার যে কি অবস্থা হবে, এই যে অভিশাপ, সরকারি কর্মচারী এবং পেনশনারদের অভিশাপ প্রতি পদে পদে তিনি কিন্তু অনুভব করবে, এটা আমরা বলে দিচ্ছি। আগামী 4 তারিখে মামলা আছে। আগামী 4 তারিখে মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত মিশ্রের বেঞ্চে মামলা আছে। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী মামলায় এবং রুল জারি করে নির্দেশ দেবে। আচ্ছা, এই যে পুজোর অনুদান দিচ্ছেন, এই যে আপনি আপনার কথা মতন মেলা খেলা করে রাজ্য সরকার টাকা নষ্ট করছেন, সেই জায়গায় আমরা এর আগেও দেখেছি মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি কর্মচারীদের বলছে যে ডিএর জন্য ঘেউ ঘেউ করবেন না। অন্যদিকে এইবার দেখলাম এমএ অ্যাপ্লিকেশন ফাইল করে রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে তারা টাকা জমা রাখবেন, যদি মামলা তারা কোনো কারণে জিতে যান, তা যদি আপনারা সেই টাকা ফেরত না, কর্মচারীদের উপর এতটা অনাস্থা তার। অনাস্থা না, মানে এগুলো কি জানেন তো, আসল কথা বিচার বুদ্ধি এদের লোপ পেয়েছে, এটা কোনো সময় হয় না। 25% মর্গ ভাতা দিয়ে দিতে বলেছে, সেটা দিয়ে দিলে কি হবে, আর পরবর্তীকালে তারা মামলায় জিতবে। আরে মামলায় জিতবে কেন? মামলাটা আমাদের নয়, এই মামলাটা অলরেডি কর্মচারীরা 6 বার জিতে আছে। উনি ভুল করছেন, বুঝতে পারেননি। এবং উনি যে বলেছেন না, যে গ্রাউন্ডে বলেছেন যে আমাদের এটা মডিফাই করো, সেই অর্ডারেই বলা আছে যে এই টাকা নেই, এটা কোনো গ্রাউন্ড হতে পারে না। আমি শুধু 2 নম্বর প্যারাগ্রাফের যে নির্দেশটিকে মডিফাই চাইছেন, সেই নির্দেশের আমি 2 নম্বর প্যারাগ্রাফটা একবার পড়তে বলবো। 2 নম্বর প্যারাগ্রাফে আমি শুধু একটা লাইন পড়ে দিই। দ্য পসিটি অফ ফান্ডস ইজ এ গ্রাউন্ড হুইচ স্ট্যান্ড নেগেটেড বোথ বাই দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য হাইকোর্ট। এটা রেকর্ডে আছে। অর্থাৎ এই যে ফান্ড নেই, এটাকে নেগেট করে দিয়ে এই অর্ডার হয়েছে, সেই জন্য এই অর্ডার দিচ্ছে। কেন এই মামলাটা রেখেছে জানেন? গ্র্যাচুইটি কাছে বলছে 6 বার জিতেছেন কর্মচারীরা, ডিএ আইসিপিআই অনুযায়ী দিতে হবে। ফান্ড নেই, এটা কোনো গ্রাউন্ড হতে পারে না। তাহলে কিসের জন্য দিয়েছে? কারণ কলকাতা হাইকোর্টের যে রায়, মহামান্য বিচারপতি হরিশ্চন্দ্রের এবং মহামান্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের যে রায়, সেখানে মহামান্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত তিনি হোল্ড করেছেন যে ডিএ হচ্ছে কর্মচারীদের ফান্ডামেন্টাল রাইট। এখন ডিএ কে ফান্ডামেন্টাল রাইট হিসেবে ট্রিট করা হবে কি হবে না, এই ল পয়েন্টে মূলত আর্গুমেন্ট হবে। এই যে কর্মচারীরা এরিয়ার ডিএ পাবে কি পাবে না, এই জায়গায় আর মামলাটি নেই। ফলে ফেরত পাওয়ার প্রশ্নই নেই। দেখুন, 2009 না ফ্রেম হয়েছিল আন্ডার আর্টিকেল 309, আমাদের সংবিধানের 309 নম্বর ধারা অনুচ্ছেদ অনুযায়ী এটি ফ্রেম হয়েছে। ফলে এটি একটি সাংবিধানিক অধিকার বলে কলকাতা হাইকোর্ট হোল্ড করেছে, ট্রাইব্যুনাল হোল্ড করেছে। ফলে এটা আর ওই আর্গুমেন্টটা ওই জায়গায় নেই। এবার ডিএটা ফান্ডামেন্টাল রাইট হবে কি হবে না, সেইটা নিয়ে আর্গুমেন্ট হবে। কারণ ইমপ্লিকেশন বিরাট। ডিএ যদি ধরুন সুপ্রিম কোর্ট হোল্ড করে দেয় ফান্ডামেন্টাল রাইট, তাহলে আর কোন সরকার ডিএ দেওয়া থেকে কোনো কর্মচারীকে, ফলে এই পয়েন্টটা হোল্ড করে, এই ল পয়েন্টটা ডিসাইড হবে। এই ল পয়েন্ট ডিসাইড
করার জন্য এই মামলাটি আছে। এই মামলাটি ওই 25% পেয়ে গেলে 25% যদি ধরুন মলয়দা এরিয়ার হিসেবে যে টাকা মলয়দার পকেটে আসবে বা প্রতিটি কর্মচারীর পকেটে আসবে, সেটা ফেরত দেওয়ার প্রশ্নই নেই, প্রশ্নই ওঠে না। না, ওটা আইনটা তো পেয়ে গেছি প্রশ্নই নেই। ওনারা বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না, দুটোর মধ্যে একটা। যে ওই যে ফেরত দেওয়ার প্রশ্ন ওই জায়গাটা নেই। সুপ্রিম কোর্ট কি মানে যখন রায় দেয় তখন এটা কি বুঝে রায় দেননি? যখনই একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ কখন দেয়, যখন প্রাইমা ফেসি কেস মেড আউট হয়। এখানে প্রাইমা ফেসি কেস মেড আউট হয়েছে এবং সুপ্রিম কোর্ট বুঝেছে যে ফেরত দেওয়ার প্রশ্নই নেই, সেই জন্য এই নির্দেশ দিয়েছে। মানে একটা নির্দেশের পিছনে তো একটা যুক্তি থাকে, এবং সেই যুক্তিটাও কিন্তু ওই রায়ে ওই নির্দেশের অংশে বলা আছে, এবং বলা আছে যে এই যে টাকা নেই, পসিটি অফ ফান্ড, অর্থাৎ এই যে আমাদের ফান্ডের যে একেবারে অপতুলতা, ফান্ড না থাকা, সেটা কোনো গ্রাউন্ড না, সেটা অলরেডি নেগেট করে দিয়েই ট্রাইব্যুনাল রায় দিয়েছে, হাইকোর্ট রায় দিয়েছে, সাবসিকুয়েন্টলি তাই সুপ্রিম কোর্টও ওই লাইনেই এই রায় দিয়েছে। ফলে এটা আর কোনো নতুন করে কোনো গ্রাউন্ড না, এটা অনেকেই বুঝতে ভুল করছেন। ফলে যারা এক শ্রেণীর মানুষ যারা বুঝতে চাইছেন না, আর এক শ্রেণীর মানুষ যারা বুঝতে পারছেন না, রাজ্য সরকার কোন ক্যাটাগরিতে পড়েন সেটা রাজ্য সরকারকে ঠিক করতে হবে। আর রাজ্য সরকারের যারা এইসব পিছন থেকে রাজ্য সরকারকে সমর্থন করার চেষ্টা করছেন তাদেরকেও বুঝতে হবে। আমি একটু শেষ করি, যেটা হচ্ছে আমরা কিন্তু অর্ডার পেয়ে গেছি প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে 2 কিস্তি দিয়ে দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, 100%টা দেয়নি। 100% না দিয়ে 50% দেওয়ার কথা বলেছে। সেটাকে টাকা নেই বলে, মাজা ভেঙে যাবে বলে সেটাকে 25% করেছে। অর্থাৎ টোটাল ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর যদি 100 টাকা ক্যালকুলেশন হয়, 25 টাকা দিয়ে দেওয়ার কথা ছিল, দিল না। অর্থাৎ এই যে অর্ডারটা কি সুপ্রিম কোর্ট আবার ফিরিয়ে নিতে পারবে? অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিতে বলেছে। এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা কে দিতে বলেছিল ট্রাইব্যুনালকে বারবার রিভিউ করেছে। হাইকোর্টও সেটা বলেছে। হাইকোর্ট বলেছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, এবং মাননীয় হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্র সামন্তের বেঞ্চ সেটাকে আবার এটাকে মৌলিক অধিকারও বলেছে, ফান্ডামেন্টাল রাইট বলেছে। এই ফান্ডামেন্টাল রাইট আর হচ্ছে এনফোর্সেবল রাইট, এই দুটোর মধ্যে কন্ট্রোভার্সি দেখা দেওয়াতে বলেছে এটা 4 তারিখে এটা কন্ট্রোভার্সির কিছু নেই। মানে বলছেন। দেখুন, যদি মৌলিক অধিকার হয়, আমাদের সংবিধানের তো বিভিন্ন পার্ট আছে। ফলে মৌলিক অধিকার মানে কারোর কাছ থেকে তার যদি সেটা মৌলিক অধিকার হয় কেড়ে নেওয়া যায় না। যেমন ধরুন এটা হলে কি হবে, তার একটা কারণ আছে, এটা কেন এটা এই ল পয়েন্টে ডিসাইড হওয়া প্রয়োজন। যেমন ধরুন রোপারুল 2019-এ কোনো প্রকার ডিএর প্রভিশন রাখে। এবার যদি মৌলিক অধিকার হয়ে যায়, প্রভিশন রাখুক বা না রাখুক দিয়ে দিতে হবে। ফলে এর যে ইমপ্লিকেশন, সেটা কিন্তু তার সাবসিকুয়েন্ট রুলগুলোতেও পড়বে। রোপা রুল 2009-এ সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা রোপা রুল 2009-এ এই প্রভিশনটা রেখেছিলেন, ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। আমি আপনাকে দেখিয়ে দিই যে লাইনটি, মানে রোপা রুল মানে 2009-এ রুল 3-তে যে কথা বলা আছে, সেই রুল 3-র ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে, এই দেখুন। এই হচ্ছে রুল 3-র ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি, এই দেখুন, এই হচ্ছে ক্যালকুলেশন। কারণ রুল 3C3-তে এই রোপা রুলসে বলা আছে ক্যালকুলেশন ডেয়ারনেস অ্যালায়েন্স ইন রেসপেক্ট অফ এআইসিপিআই আইডব্লিউ বেস ইয়ার 1982 ইজ ইকুয়াল টু 100। এই হচ্ছে ক্যালকুলেশনের মেথোডোলজি। এই ক্যালকুলেশনের মেথোডোলজি করে এইভাবে ক্যালকুলেশন করা যায়। ফলে এইটা হচ্ছে ক্যালকুলেশন মেথোডোলজি, ওই রুলের ইন্টারপ্রিটেশন। এই রুলের এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন মোতাবেক দিয়ে দিতে হবে। এটা রোপা রুল 2009-এ কেন রেখেছিলেন, তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত, অনেকেই হয়তো জানেন না বা ভুল মানে বোঝেন না, বা হয়তো অনেকে জানেন হয়তো বলেন না। মলয়দাকে জিজ্ঞাসা করুন, মলয়দারা কিন্তু কখনোই সরকারপন্থী কোনো সংগঠন ছিল না। ইভেন মলয় বাবুরা ইভেন সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের বা অসীম দাশগুপ্তদের বিরুদ্ধে অনেক সময় স্লোগান শাউটিং করেছে। কারণ ওরা মলয়দাকে আমাকে গল্প করেছে, মলয়দাকে পাশে বসে দিয়ে বল, ইভেন টিফিন আওয়ারে কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্য বা অসীম দাশগুপ্তরা বলেননি যে মলয়বাবু আপনারা কেন এই মানে টিফিন আওয়ারে কেন মানে আমাদের বিরুদ্ধে বলছেন। উল্টে এই মলয়বাবুদেরই দিয়ে এআইসিপিআই ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা প্রভিশন রেখেছে। আর মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে রোপা রুল 2019-এ দিয়ে কোনো প্রকার প্রভিশনই রাখেন। ইভেন
জিজ্ঞাসা করুন মলয়বাবুরা স্লোগান শাউটিং করতো, এটা জানা সত্ত্বেও, এটা প্রতিদিন দেখা সত্ত্বেও, এই যে রাইটার্স বিল্ডিং এর ভিতরে ওনাদের অফিস ছিল, এখন আছে। কোনোদিন বলেনি যে আপনারা রাইটার্স বিল্ডিং এর বাইরে কোনো অফিস করুন। মমতা ব্যানার্জি ওনাদেরকে নবান্নে কোনো অফিস দিয়েছেন? জিজ্ঞাসা করুন, আমার পাশে বসে আছে, নবান্নে ঢুকতেই দেয় না আরো, জিজ্ঞাসা করুন। অথচ সেই বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা, যাদের বিরুদ্ধে প্রতিদিন মলয় মুখার্জিরা প্রতিদিন স্লোগান শাউটিং করতো, শ্যামল দ্বারা করতো, সেই মলয় দাদের, শ্যামল দাদের ওখানে অফিস দিয়েছে প্রতিটি সংগঠন, তাদের কোনোদিন অসুবিধা হয়নি। এটা গণতন্ত্রের প্র্যাকটিস। তাহলে বলছেন মুখ্যমন্ত্রী গণতন্ত্র জানে না? তাহলে নবান্নে অফিস দেন। কনফেডারেশন, কোঅর্ডিনেশন, এগুলো তো ফ্রন্ট লাইন অর্গানাইজেশন। 14 তলায় অফিস, 13 তলায় অফিস দিন। বুদ্ধদেব ভট্টাচার্যদের অফিসের কাছেই তো অফিস ছিল। কোনোদিন বলেছে যে টিফিন আওয়ারে ওনারা যে টিফিন আওয়ার পেত সেখানে স্লোগান শাউটিং করতো, আমাদের দিতে হবে, এই হেলথ স্কিম দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে? কোনোদিন বলেনি যে এটা করবেন না। এটা গণতন্ত্রের প্র্যাকটিস। মমতা যেটা জানে না। স্যার একেবারেই শেষ প্রশ্ন, আমরা যেমনটা জানি আগামী 4 তারিখ একেবারে ডিএ মামলা রয়েছে, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি?